হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিক্ষা নিকেতন। তো আমরা যে বায়োলজি সিরিজটা শুরু করেছি, তো সেই সিরিজে আজ আমি তোমাদের করাবো সুষম খাদ্য। ঠিক আছে, সুষম খাদ্য। এখন এখন আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে বায়োলজি। তোমার টপিক ওয়াইজ পড়াচ্ছি এখানে। তো তোমাদের যদি মিক্স কোশ্চেনেরও দরকার হয়, দেখবে প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে তোমার মিক্স কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে। তো ওইগুলো প্র্যাকটিস করে দেখে নাও। আমাদের এই তোমার বায়োলজি টপিক ওয়াইজ যে ভিডিওগুলো, সেটা তোমার মোটামুটি শেষ হওয়ার পরে আমরা আবার কোশ্চেন গুলো স্টার্ট করবো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। তো সুষম খাদ্য মানে কি? সুষম খাদ্য মানে হচ্ছে ব্যালেন্সড ডায়েট। ঠিক আছে, ব্যালেন্সড ডায়েট। তো ব্যালেন্স ডায়েট কাকে বলে, তাই তো? ব্যালেন্স ডায়েট কাকে বলে বা সুষম খাদ্য কাকে বলে? সুষম খাদ্য তাকেই বলে যে সমস্ত খাদ্যে কি আছে, সঠিক মাত্রায় কি উপাদান আছে, তাই তো? সেই উপাদানগুলি যখন সঠিক মাত্রায় বজায় থেকে শরীরকে কি করে সুস্বাস্থ্য বৃদ্ধি ও বলবান হতে সাহায্য করে, তাকে আমরা বলি সুষম খাদ্য। তো কি উপাদান দরকার শরীরে থাকার জন্য? দরকার তোমার কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ফ্যাট, প্রোটিন, মিনারেল, ভিটামিন, আর জল, তাই তো? তাহলে এইগুলি আমাদের প্রয়োজন, তাই তো? শরীরে এই উপাদানগুলি যদি কি থাকে, আর হচ্ছে তোমার লবণ, এই উপাদানগুলি শরীরে যখন সঠিক মাত্রায় বজায় থেকে শরীরকে সুস্বাস্থ্য আর বলবান করতে সাহায্য করে, তাকে আমরা বলি সুষম খাদ্য। তাহলে আমরা সবাই জানি দুধ সুষম খাদ্য নয়, তাই তো? আচ্ছা, দুধ কি খাদ্য? দুধ তোমার সুষম খাদ্য। দুধ তোমার সুষম খাদ্য, ঠিক আছে? দুধ তোমার সুষম খাদ্য, কিন্তু দুধে গরম করলে দুধে কি থাকে না? ভিটামিন সি। দুধে ভিটামিন সি থাকে না, তাই তো? গরম অবস্থায় যখন আমরা দুধকে কি করি? গরম করি তখন। তো চলো আমরা দেখি এগুলো কি। ঠিক আছে, কার্বোহাইড্রেট কি, ফ্যাট কি। তো প্রথমে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট মানে হচ্ছে আমরা যে সমস্ত খাবার খাই, যেমন আলু, চাল, গম, এই সমস্ত খাদ্যে তোমার কি থাকে? এই কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, এই সমস্ত খাদ্যে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটই কি করে? আমাদের শরীরে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, তাই তো? মানে আমরা যে এনার্জি পাই, আমরা সার্ভাইভ করার জন্য যে এনার্জি পাই, সেই এনার্জি আমরা কোথা থেকে পাই? কার্বোহাইড্রেটে পাই। তার কারণ কি? কার্বোহাইড্রেটে O2 এর পরিমাণ বেশি থাকে। কি থাকে? কার্বোহাইড্রেটে তোমার O2 এর পরিমাণ বেশি থাকে। আর আমরা কি জানি যে কোনো কিছু জ্বলতে আমাদের কি প্রয়োজন হয়? O2 প্রয়োজন। তো দেখো, কার্বোহাইড্রেট প্রথমে কি হচ্ছে তোমার? কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট হচ্ছে যে কার্বোহাইড্রেট মেইনলি কি উপাদান নিয়ে তৈরি? না, কার্বোহাইড্রেট মেইনলি তিনটে উপাদান নিয়ে তৈরি। কি? এক হচ্ছে তোমার কার্বন, একটা হচ্ছে তোমার অক্সিজেন, আর একটা হচ্ছে তোমার হাইড্রোজেন, তাই তো? কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে তৈরি কার্বোহাইড্রেটের একটা মলিকিউল। তো কার্বোহাইড্রেটে কি থাকে? বেশি পরিমাণ অক্সিজেন থাকে, তাই এটি উৎকৃষ্ট জ্বালানি রূপে ব্যবহৃত হয়। আমরা কি জানি? যেটাতে অক্সিজেন বেশি থাকে সেটা বেশি ভালোভাবে জ্বলে। তাই কার্বোহাইড্রেটে অক্সিজেনের পরিমাণ বেশি থাকার জন্য কি হয়? কার্বোহাইড্রেট উৎকৃষ্ট জ্বালানি রূপে ব্যবহৃত হয়। 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট খাই, তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেটে
4.1 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হয়। 4.1 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হয় 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে। এবার আমাদের খাদ্যের প্রধান শক্তিদাতা হিসাবে কার্বোহাইড্রেটকে বলা হয়। কি বলা হয়? খাদ্যের প্রধান শক্তিদাতা। খাদ্যের প্রধান শক্তিদাতা। প্রধান শক্তিদাতা। কেন কার্বোহাইড্রেটকে প্রধান শক্তিদাতা হিসেবে বলা হয়? তার কারণ হচ্ছে যে কার্বোহাইড্রেট থেকে আমরা কি পাই? গ্লুকোজ পাই। কার্বোহাইড্রেট থেকে কি পাই? গ্লুকোজ পাই। সেই গ্লুকোজই আমাদের শরীরে এটিপিতে পরিণত হয়। যে এটিপি আমাদের শরীর এই এটিপিকে এনার্জি হিসাবে গ্রহণ করে। এই এটিপি তৈরি করে কে? এই এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার যে ফিফথ কমপ্লেক্স আছে, মাইটোকন্ড্রিয়ার যে ফিফথ কমপ্লেক্স, সে মাইটোকন্ড্রিয়ার ফিফথ কমপ্লেক্সে এই এটিপি তৈরি হয়, তাই তো? এবার কার্বোহাইড্রেটের মেনলি কার্বোহাইড্রেট যখন আমরা গ্রহণ করি খাবার হিসাবে, তাই কোন কোন জায়গা থেকে আমরা কার্বোহাইড্রেট পাই? আমরা যে তোমার আলু খাই, ঠিক আছে? আলু, চাল, গম, এই সমস্ত জিনিস থেকে আমরা কি পাই? অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পাই, তাই তো? এই সমস্ত জিনিস কি পাই? আমরা অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পাই। যদি তোমরা কোনো নিউট্রিশনের কাছে যাও, নিউট্রিশনের কাছে তোমার যখন কোনো ডায়েট চার্ট দেওয়া হয়, ডায়েট চার্টে কিন্তু সবথেকে বেশি তোমার কার্বোহাইড্রেটকে রাখা হয়। কারণ কার্বোহাইড্রেটই কি থাকে? তোমার গ্লুকোজে বেশি পরিমাণ এটিপি তৈরি করতে সাহায্য করে। তো কার্বোহাইড্রেট যখন আমরা গ্রহণ করি, তো কার্বোহাইড্রেট আমাদের গ্রহণ করার সময় আমাদের শরীর কার্বোহাইড্রেটকে কিসে ভাঙে? যখন আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি তখন আমাদের শরীর এই কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইডে ভেঙে দেয়। কিসে ভাঙে? মনোস্যাকারাইড। এবার বলবি যে মনোস্যাকারাইড কি? কার্বোহাইড্রেটের 3টে পার্ট, তাই তো? কার্বোহাইড্রেটের কটি পার্ট? কার্বোহাইড্রেটের 3টে পার্ট। মানে কার্বোহাইড্রেটের 3টি পার্ট মানে কার্বোহাইড্রেটের অণুর সাথে, তাই তো? কার্বোহাইড্রেটের অণুর উপর ডিপেন্ড করে কার্বোহাইড্রেটকে 3টে পার্টে ভাগ করা হয়। কি কি? এক হলো তোমার মনোস্যাকারাইড, এক হলো তোমার কি? মনোস্যাকারাইড, একটা হলো তোমার ডাইস্যাকারাইড, একটা হলো তোমার পলিস্যাকারাইড। এই কার্বোহাইড্রেট প্রথমে কিসে পরিণত হয়? তোমার গ্লুকোজে পরিণত হয়। যে গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। তাহলে এই এক অণু যখন মানে এই যে তোমার এক অণু গ্লুকোজ যেখানে 6টি কার্বন আছে, একে আমরা বলি মনোস্যাকারাইড। যেখানে কি থাকে? তোমার এক অণু থাকে, তাই তো? আর যেখানে 2 অণু থাকে তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা ডাইস্যাকারাইড। যেমন যেখানে তোমার 3টি থাকে তাকে আমরা কি বলি? তোমার পলিস্যাকারাইড। তাকে আমরা বলি পলিস্যাকারাইড, তাই তো? এখানে যদি এক অণু মনোস্যাকারাইড থাকে তাহলে তোমার হবে এক অণু যদি কি থাকে? মনোস্যাকারাইড থাকে তাকে আমরা কি বলি? এক অণু যদি থাকে তাহলে আমরা বলি মনোস্যাকারাইড। 2 অণু মনোস্যাকারাইড থাকলে তাকে আমরা কি বলি? ডাইস্যাকারাইড। আর 2 এর বেশি যদি থাকে তাহলে আমরা কি বলি? তাকে পলিস্যাকারাইড, ঠিক আছে? আর একটা আছে তোমার অলিগোস্যাকারাইড। আর একটা হচ্ছে তোমার অলিগোস্যাকারাইড। ঠিক আছে? এখানে তোমার মোটামুটি 10 অণু থাকে, ঠিক আছে? অনেক বেশি পরিমাণে থাকে। একে বলা হয় তোমার অলিগোস্যাকারাইড। তো মনোস্যাকারাইড কোনগুলো? মনোস্যাকারাইড হচ্ছে তোমার গ্লুকোজ, ফ্রুক্টোজ আর হচ্ছে তোমার গ্যালাক্টোজ। আর ডাইস্যাকারাইড কি? ডাইস্যাকারাইড হচ্ছে তোমার কোনগুলো? ডাইস্যাকারাইড হচ্ছে তোমার সুক্রোজ, মল্টোজ,
আর হচ্ছে তোমার ল্যাকটোজ। আর পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড কোনগুলো? পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড হচ্ছে তোমার, যেমন আমরা বলছি কি স্টার্চ, ঠিক আছে, সেলুলোজ, সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ, সেলুলোজ, এগুলো হলো তোমার কি, তোমার পলিস্যাকারাইড, ঠিক আছে। সেলুলোজটা কি? সেলুলোজ হচ্ছে আমাদের সব থেকে বেশি কার্বোহাইড্রেট যেটা পৃথিবীতে পাওয়া যায়, সেটা কি হচ্ছে তোমার সেলুলোজ, ঠিক আছে। কারণ উদ্ভিদের তোমার যে উদ্ভিদের যে তোমার কোষ পর্দা আছে, মানে হ্যাঁ, সেটা তোমার কি সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। হুম, ওই জন্য কি সব থেকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট যেটা পাওয়া যায় পৃথিবীতে, সেটা হচ্ছে তোমার কি সেলুলোজ। তো এইবার এইবার তোমাদের একটু এটা জানতে হবে যে এই গ্লুকোজ আর গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হলো কি করে, তাই তো? গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হলো কি করে? কারণ আমরা এগুলো কি বলছি, এই যতগুলো আছে এগুলো আমরা কি বলছি, দুই অণু, দুই অণু কি না তোমার, দুই অণু মনোস্যাকারাইড নিয়ে তৈরি, তাই তো? দুই অণু মনোস্যাকারাইড, দুই অণু মনোস্যাকারাইড, এগুলো সেরকম কি তোমার তিন বা তিনের বেশি, বা তিন বা তিনের বেশি মনোস্যাকারাইড নিয়ে তৈরি, তিন বা তিনের বেশি মনোস্যাকারাইড নিয়ে তৈরি। তাহলে এগুলো হচ্ছে কি তোমার সেলুলোজ। তো এবার গ্লুকোজ থেকে সেলুলোজ, গ্লুকোজ থেকে সেলুলোজ তৈরি হয়, এটা দেখতে হবে গ্লুকোজ থেকে সেলুলোজ কি করে তৈরি হয়। তো প্রথমে দুটো গ্লুকোজ, গ্লুকোজ আর গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে তৈরি হয় তোমার সুক্রোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়? সুক্রোজ। আমি তোমাদের একটা ট্রিক বলে দেবো, ঠিক আছে। অনেক সময় এখন মনে থাকবে পড়ার সময়, কিন্তু যখন তোমার অনেক দিন হয়ে যাবে তখন ভুলে যাবে। তো একটা ট্রিক আমি তোমাদের বলে দেবো। গ্লুকোজ, গ্লুকোজ আর গ্লুকোজ মিলে কি তৈরি হয়? গ্লুকোজ আর গ্লুকোজ মিলে তৈরি হয় তোমার মল্টোজ, মল্টোজ। আর গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে কি তৈরি হয়? গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে তৈরি হয় তোমার ল্যাকটোজ। এবার মনে রাখবে কি করে, একটা জিনিস মনে রাখবে, তোমার গফুর কাকার কি আছে, ফুলের বাগান আছে। গফুর কাকার, গফুর কাকার ফুলের বাগান আছে, সেই ফুলগুলি কি না তোমার সুন্দর, তাই তো? গফুর কাকার ফুলের দোকান আছে, সেগুলো হচ্ছে তোমার সুন্দর। দেখো এখান থেকে আমি গ নিচ্ছি, তাহলে গ্লুকোজ, আর এখানে তোমার হচ্ছে ফ্রুক্টোজ মিলে সু দিয়ে কি সুক্রোজ। তাহলে গ্লুকোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়ে গেল তোমার সুক্রোজ, তাই তো? গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়ে গেল তোমার সুক্রোজ। তাহলে তোমাদের মেনলি যখন পড়বে তোমাদের এইটা তো মনে থাকবে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি তৈরি হয়। আর দেখো এখানে তুমি বুঝতে পারবে গ্লুকোজ আছে আর তোমার এখানে কি আছে, গ্যালাক্টোজ আছে। তুমি গ্যালাক্টোজ আর গ্লুকোজের সঙ্গে গ্যালাক্টোজ, তুমি এই উচ্চারণটা যদি ধরো গ্ল্যাকটোজ, দেখো এই ল্যাকটোজের মতন একটা উচ্চারণ হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে তুমি এটা মনে রাখতে পারবে ইজিলি যে গ্যালাক্টোজ থেকে তোমার ল্যাকটোজ তৈরি হচ্ছে। এবার প্রবলেম হতো তোমার এই দুটো জায়গাতে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ আর গ্লুকোজ মিলে মল্টোজ। তো সব ট্রিক মনে রাখার দরকার নেই, যেখানে প্রয়োজন হবে তুমি এই একটা ট্রিকই মাথায় রাখো, ঠিক আছে। তাহলে তুমি এটা যখন পরীক্ষায় আসবে, যদি তোমার এটা ডাইরেক্ট নাও পড়ে, তখন তুমি এটা অপশন এলিমিনেট করে করে নিতে পারবে, তাই তো? বেশি লোড দিও না মাথায়, তাহলে প্রবলেম হয়ে যাবে। তাহলে এগুলো হলো কি, এগুলো হলো তোমার গ্লুকোজ, মানে মনোস্যাকারাইড অনুযায়ী তোমার গ্লুকোজকে কি কি ভাবে ভাগ করা যায়, তাই তো? মনোস্যাকারাইড অনুযায়ী গ্লুকোজকে কি কি ভাগে ভাগ করা যায়। তো তোমাদের আগে বলেছি যে গ্লুকোজ ভেঙে একটা, হ্যাঁ, কার্বোহাইড্রেট ভেঙে কিছু পরিণত হয় মনোস্যাকারাইডে ভেঙে যায়, যাকে আমরা কি বলা হয় গ্লুকোজ বলি, তাই তো? যাকে আমরা কি বলছি তোমার গ্লুকোজ। এবার কি আসছে, এবার আমরা দেখবো ফ্যাট, তাই তো? এবার আমরা কি দেখবো ফ্যাট। এবার ফ্যাট, ফ্যাট থেকে আমরা কি পাই? ফ্যাট থেকে 1 গ্রাম যদি আমরা ফ্যাট কনজিউম করি, তাহলে আমরা এখানে 9 কিলো ক্যালোরি
9 কিলো ক্যালোরি কি পাবো, 9 কিলো ক্যালোরি শক্তি পাবো, তাই তো? 9 কিলো ক্যালোরি কি পাবো, এনার্জি পাবো বা শক্তি পাবো। তাহলে এটা তুমি বুঝতে পারছো যে সব থেকে বেশি তোমার যদি অপশনে থাকে যে সব থেকে বেশি শক্তি আমরা কোথা থেকে পাই, ফ্যাট থেকে, কার্বোহাইড্রেট থেকে, প্রোটিন থেকে। তাহলে তোমাদের কি অপশন দিতে হবে, মানে কোনটা দিতে হবে, সেটা হচ্ছে তোমার ফ্যাট, কারণ ফ্যাট থেকে আমরা কি পাই, সব থেকে বেশি শক্তি পাই। এইবার এইবার তোমার ফ্যাট থেকে যে আমরা সব থেকে বেশি শক্তি পাই, তো আমরা ফ্যাট তো কোথা কোথা থেকে গ্রহণ করি, যেমন আমরা ফ্যাট গ্রহণ করি কোথা থেকে, আমরা দুধ থেকে ফ্যাট গ্রহণ করি, আমরা ঘি থেকে ফ্যাট গ্রহণ করি, আমরা মাখন থেকে ফ্যাট গ্রহণ করি। হুম, আমরা মাখন থেকে ফ্যাট গ্রহণ করি, আমরা মাংসর তেল থেকে আমরা ফ্যাট গ্রহণ করি, তাই তো? মাংসর যে তেল আছে সেখান থেকে আমরা ফ্যাট গ্রহণ করি। তাহলে এইগুলো যেমন তোমার কার্বোহাইড্রেট যেমন তোমার মনোস্যাকারাইডে বা গ্লুকোজে ভাঙছিল, সেরকম ফ্যাটটা কিসে ভাঙে, ফ্যাটটা তোমার ভাঙে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে। ফ্যাটটা কিসে ভেঙে যায় তোমার, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, বা তোমার কি গ্লিসারলে ভেঙে যায়, ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে তোমার এই ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলকে আমাদের শরীর কি করতে পারে, তোমার কনজিউম করতে পারে, তাই তো? মানে প্রত্যেকটি কোষ নিতে পারে, তোমার ডাইরেক্ট এগুলোকে তোমার আমাদের কোষ প্রত্যেকটি নিতে পারে না। আর এইগুলো করতে সাহায্য কে করে, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে ভাঙতে সাহায্য কে করে, ঘি থেকে তোমার ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে, মাখন থেকে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে, সেগুলো আমাদের যেগুলো করতে সাহায্য করে সেগুলো হলো তোমার এনজাইম বা উৎসেচক, এনজাইম বা উৎসেচক। তো তোমার ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, সেই ডাইজেস্টিভ সিস্টেমে একদম পুরো ডিটেলসে বলা আছে কোন উৎসেচক কোথা থেকে নিঃসৃত হয়, কি ভাঙতে সাহায্য করে, তাই তো? তো তোমার যদি মনে হয় সেই ভিডিওটা তোমার বাইরে যে প্লে লিস্টে পেয়ে যাবে, বাইরে যে প্লে লিস্টে দেখে নিও। এইবার ফ্যাটি অ্যাসিড, তো আমরা বললাম ফ্যাটি অ্যাসিড, ফ্যাট আমরা এইসব জায়গা থেকে গ্রহণ করি। আর ফ্যাট যদি আমরা 1 গ্রাম গ্রহণ করি তাহলে আমরা 9 কিলো ক্যালোরি শক্তি পাই, তাই তো? আর ফ্যাট কিসে ভেঙে যায়, ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে ভেঙে যায়। এবার তোমাদের দু রকমের ফ্যাট আছে, সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাট, এক হচ্ছে তোমাদের স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড স্যাচুরেটেড ফ্যাট, আর এক হচ্ছে তোমার আনস্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট। তো স্যাচুরেটেড ফ্যাট আর আনস্যাচুরেটেড ফ্যাট কোনগুলো, না স্যাচুরেটেড ফ্যাট হলো সেইগুলো যেগুলো কি হয়, না সাধারণ তাপমাত্রায় কি থাকে, কঠিন থাকে, তাই তো? স্যাচুরেটেড ফ্যাট সেইগুলো যেগুলো সাধারণ তাপমাত্রায় কঠিন, যেগুলো কি না সাধারণ তাপমাত্রায় তাপমাত্রায় কি থাকে, তাপমাত্রায় কঠিন থাকে, সেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাট। আর যেগুলো সাধারণ তাপমাত্রায় তরল থাকে, যেগুলো সাধারণ তাপমাত্রায় কি থাকে, যেগুলো সাধারণ তাপমাত্রায় তরল, সেগুলো হচ্ছে কি, যে সমস্ত ফ্যাট, সেগুলো হলো তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাই তো? এবার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনগুলো, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো সেইগুলো যেগুলো হচ্ছে তোমার ঘি, মাখন, ডালডা, এগুলো হলো তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঘি, মাখন আর ডালডা, এগুলো হচ্ছে তোমার কি, না স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি, না আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো তোমার ভেজিটেবল অয়েল, তাই তো? ভেজিটেবল অয়েল যেগুলো আছে, ভেজিটেবল ভেজিটেবল অয়েল, সেগুলো হলো কি তোমার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো বিশেষ করে আমাদের শরীরে যেগুলো তোমার কোলেস্টেরলের মাত্রা বাড়ায় বা হার্ট অ্যাটাকের জন্য দায়ী, সেগুলো তোমার এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাই তো? ওই ঘি, মাখন, ডালডা, এগুলো আমাদের কি করে, শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, ঠিক আছে? তাহলে ফ্যাট এইগুলোই। আর এরপরে কি আসছি আমরা, এরপরে আসছি আমরা কোথায়, আচ্ছা এবারে ফ্যাট আমাদের কিসে, আমাদের শরীরে কোষে ফ্যাট কিভাবে জমা থাকে, তাই তো? আমাদের শরীরে তোমার ফ্যাট জমা থাকে কি হিসাবে, আমাদের শরীরে ফ্যাট জমা থাকে তোমার লাইপেজ নামক একটি এনজাইম ফ্যাটের জ্বালানি হিসেবে কাজ করে, আর কি করে, তোমার ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে, ঠিক আছে? তোমাদের যেটা আগেই বললাম। ফ্যাট আমাদের জমা থাকে কোথায়, আমাদের শরীরে অ্যাডিপোজ টিস্যুতে, অ্যাডিপোজ
অ্যাডিপোজ টিস্যুতে ফ্যাট জমা থাকে, তাই তো? ফ্যাটকে তোমার আরেকটা হিসাবে কি হিসাবে বলা হয়? ফ্যাটকে তোমার বলা হয় রিজার্ভ ফুড। রিজার্ভ ফুড। যখন আমাদের শরীরে কি থাকে না, যখন আমাদের শরীরে কার্বোহাইড্রেট থাকে না, তাই তো, তখন রিজার্ভ ফুড হিসাবে এই ফ্যাট আমাদের ভেঙে কিসে পরিণত হয়? তোমার আমাদের শক্তিতে পরিণত হয়, তাই তো? তাই মোটা ব্যক্তি যারা আছে তারা যদি অনেকদিন খাবার নাও খায়, অনেকদিন বেঁচে থাকতে পারবে, কারণ তাদের শরীরে যে ফ্যাট আছে সেইগুলোই কি করবে? তাদের রিজার্ভ ফুড হিসাবে কাজ করবে। এবার হচ্ছে আমাদের প্রোটিন। এবার কি? এবার হচ্ছে আমাদের প্রোটিন। প্রোটিন। তো প্রোটিনে কি থাকে? প্রোটিনে মেনলি, প্রোটিন কি কি দিয়ে তৈরি? প্রোটিনে মেনলি কি কি উপাদান থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, আর নাইট্রোজেন থাকে। কি থাকে? চারটে থাকে। এটা বলার মেন কারণ কি, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে নাইট্রোজেন নিচের মধ্যে কোনটিতে বর্তমান? তোমাকে তিনটে অপশন দিয়ে দেবে, ঠিক আছে? তখন তোমাদের কি বলতে হবে না প্রোটিন, প্রোটিনে কিন্তু কি থাকে? নাইট্রোজেন বর্তমান থাকে, ঠিক আছে? নাইট্রোজেন বর্তমান থাকে। এবার আমরা যে প্রোটিন, প্রোটিন থেকে আমরা কি পাই? প্রোটিন থেকে কিন্তু আমরা কোনো শক্তি পাই না। প্রোটিন থেকে কি পাই না? আমরা কোনো শক্তি পাই না। তাহলে প্রোটিন আমাদের কি করতে সাহায্য করে? প্রোটিন আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে, দেহের বৃদ্ধিতে সাহায্য করে। আর ক্ষয় পূরণে সাহায্য করে কি? প্রোটিন। ক্ষয় পূরণ মানে হচ্ছে কোনো জায়গা আমাদের শরীরে যখন কেটে যায়, তাই তো, সেখানটা যদি মাংস উঠে যায়, আবার কিছুদিন পরে কি হয়? মাংস জমা হয়ে চামড়া ঠিক হয়ে যায়, তাহলে সেই ক্ষয়গুলো পূরণ করতে সাহায্য করে কি? আমাদের প্রোটিন। তাহলে প্রোটিন থেকে আমরা কোনো শক্তি পাই না। প্রোটিন আমাদের কি কি করতে সাহায্য করে? না দেহের বৃদ্ধি আর ক্ষয় পূরণ করতে সাহায্য করে। তাহলে আমাদের এই প্রোটিন, প্রোটিন আমাদের শরীরে কিভাবে নেয়? প্রোটিন ভেঙে যায় আমাদের শরীরে অ্যামিনো অ্যাসিডে। প্রোটিন আমাদের শরীরে কিসে ভাঙে? না তোমার অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায়। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডে। এই অ্যামিনো অ্যাসিড আবার দুই রকমের আছে। কি কি? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তাই তো? আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনগুলো? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড সেইগুলো যেগুলো আমাদের দেহ কি করতে পারে না, যেগুলো আমাদের দেহ সিনথেসাইজ করতে পারে না, বা দেহ সোজা বাংলায় তৈরি করতে পারে না, তাই তো? দেহ তৈরি করতে পারে না, দেহ তৈরি করতে পারে না, এগুলো হচ্ছে তোমাদের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আর যেগুলো আমাদের দেহ তৈরি করতে পারে, যেগুলো আমাদের দেহ কি করতে পারে? নিজেই তৈরি করতে পারে, সেগুলো হচ্ছে আমাদের কি? না নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড, এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কতগুলো? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে তোমাদের 8টি। আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কতগুলি? নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে তোমার 12টি। ঠিক আছে? নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনগুলি? 12টি। দেখো পরীক্ষায় যেসব জায়গা থেকে কোশ্চেন আসে সেগুলো এখানে কভার করার চেষ্টা করছি। আছে তো অনেক কিছুই, তুমি যদি পড়ো তাহলে তোমার পিএইচডি করতে হবে, তাই তো? তাও তোমার শেষ হবে না, তাই তো? এবার তোমাদের এখানে মেনলি ফোকাস করতে হবে কোনটার দিকে? যেগুলো পরীক্ষায় বারবার আসে, যেসব কোশ্চেন গুলো, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। আর অ্যামিনো অ্যাসিডে ভেঙে যায় আমাদের শরীর, যেটা আমাদের কি করে? আমাদের শরীর প্রোটিনটাকে অ্যামিনো অ্যাসিড হিসাবে গ্রহণ করতে পারে, তাই তো? এইবার আমাদের যে তোমার এবার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এবার আমাদের শরীরে এমন কিছু এনজাইম আছে, কিছু কিছু কি আছে, এমন কিছু এনজাইম আছে যেগুলো প্রোটিনের মতো কাজ করে। তার এমন কিছু হরমোন আছে যেগুলো প্রোটিনের মতো কাজ করে। তো সেইগুলো একটু দেখি আমরা কোনটা কি। তাহলে যে সমস্ত, আচ্ছা প্রথমে আমি তোমাদের বলছি এনজাইম, ঠিক আছে? যে সমস্ত এনজাইম তোমার প্রোটিন, তাই তো? কিছু কিছু এনজাইম আছে প্রোটিন, বা কিছু প্রোটিন তুমি বলতে পারো এনজাইম হিসাবে কাজ করে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে এনজাইমটা কি কি? একটা হচ্ছে তোমার পেপসিন, একটা তোমার হলো পেপসিন,
আর একটা হলো ট্রিপসিন, আর একটা হলো কি ট্রিপসিন। পেপসিন কোথা থেকে বেরোয়? পেপসিন বেরোয় তোমার স্টোমাক থেকে। পেপসিন বেরোয় স্টোমাক থেকে, স্টোমাক থেকে। আর ট্রিপসিন কোথা থেকে বেরোয়? ট্রিপসিন বেরোয় তোমার অগ্নাশয় থেকে। কোথা থেকে বেরোয়? অগ্নাশয় থেকে। অগ্নাশয় থেকে, ঠিক আছে। কিছু হরমোন আছে যেগুলো প্রোটিন, তাই তো? কি কি? আর তোমার ইনসুলিন, ইনসুলিন। আচ্ছা, ইনসুলিনের একটা ধাতু পাওয়া যায়, সেটা কি? সেটা হলো তোমার জিঙ্ক, তাই তো? ইনসুলিনে কোন ধাতু পাওয়া যায়? ইনসুলিনে পাওয়া যায় তোমার জিঙ্ক। ইনসুলিন এটা হলো তোমার কি হরমোন। আর আমাদের চোখেতে কি থাকে? আমাদের চোখে তোমার থাকে রোডপসিন আর আয়োডপসিন। রোডপসিন, রোডপসিন আর আয়োডপসিন। কোথা থেকে? আমাদের চোখে থাকে, যেগুলো কি না প্রোটিন। এছাড়াও তোমার অ্যাক্টিন, অ্যাক্টিন আর মায়োসিনও আছে, তাই তো? অ্যাক্টিন ও মায়োসিন, যেগুলো কোথায় থাকে? আমাদের মাসেলসে থাকে, তাই তো? অ্যাক্টিন ও মায়োসিন যেগুলো কোথায় থাকে? আমাদের থাকে তোমার মাসেলসে বা পেশিতে বলতে পারো তুমি। কোথায়? পেশিতে। সেগুলো তোমার কি প্রোটিন, তাই তো? এখানে যেগুলো সব আলোচনা করছি সেগুলো কোথায়? সেগুলো হচ্ছে তোমার প্রোটিন। এবার কোন কোন জায়গাতে থাকে, ঠিক আছে? রোডপসিন আর আয়োডপসিন কোথায় থাকে? চোখে থাকে। আর অ্যাক্টিন আর মায়োসিন কোথায় থাকে? আমাদের অ্যাক্টিন আর মায়োসিন থাকে পেশিতে। অ্যাক্টিন আর মায়োসিন কিসে থাকে? পেশিতে। এটা কি করতে সাহায্য করে? তোমার সংকোচন করতে সাহায্য করে পেশিকে, তাই তো? পেশিকে কিসে সাহায্য করে? পেশিকে তোমার যে সংকোচন করতে সাহায্য করে। এছাড়া আমাদের কিছু স্ট্রাকচারাল প্রোটিন আছে। স্ট্রাকচারাল প্রোটিন কোনগুলো? যেমন হচ্ছে তোমার কোলাজেন, কোলাজেন, তাই তো? স্ট্রাকচারাল প্রোটিন। হুম এর কোথায় থাকে? এটা তোমাদের চুলে থাকে আর নখে থাকে, কোলাজেন। তো এটা হলো তোমার প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট। এবার তোমাদের একটা জিনিস যেটা জেনে রাখা ভালো, সেটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেটে, কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেট আমাদের কোথায় এক্সেস যখন কার্বোহাইড্রেট হয়ে যায়, এক্সেস কার্বোহাইড্রেট মানে অতিরিক্ত যখন কার্বোহাইড্রেট আমাদের শরীরে হয়ে যায়, তখন এই এক্সেস কার্বোহাইড্রেট আমাদের লিভারে কি হয়? আমাদের লিভারে জমা হয়ে যায়, তাই তো? লিভারে কি হয়? ডিপোজিট হয়ে যায়। একে কি বলা হয়? লিভারে কি হিসাবে ডিপোজিট হয়? গ্লাইকোজেন হিসাবে ডিপোজিট হয়। গ্লাইকোজেন, গ্লাইকোজেন। এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে কি বলে? অতিরিক্ত কি? অতিরিক্ত যখন তোমার কি হয়? গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ। এই যে এই প্রসেসটাকে কি বলা হয়? অতিরিক্ত গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হওয়া, একে বলা হয় তোমার গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। আবার এই গ্লাইকোজেনেসিস, এই গ্লাইকোজেন থেকে আবার কিসে পরিণত হয়? তোমার যখন আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন এই গ্লাইকোজেনই আবার গ্লুকোজে পরিণত হয়। একে কি বলা হয়? একে কি বলা হয়? একে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকো গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। এইবার তোমাদের অনেকেরই জানা থাকবে হয়তো যে এই কিছু পরিমাণ এর থেকেও যখন এক্সেস গ্লুকোজ হয়ে যায়, এর থেকেও যখন এক্সেস গ্লুকোজ হয়ে যায়, তখন এটাকে, তখন এটা কিন্তু আমাদের লিভারে কিসে জমা হয়ে যায়? তখন এটা কিন্তু আমাদের লিভারে জমা হয় লিপিড হিসাবে, তাই তো? সেটা আমাদের কিসে হয়? সেটা আমাদের প্রত্যেকটি অ্যাডিপোজ টিস্যুতে তোমার ফ্যাট হিসাবে ঢুকে পড়ে, তাই তো? একে কি বলা হয়? একে বলা হয় তোমার লিপোজেনেসিস। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তোমার
এক্সেস যদি গ্লুকোজ হয়, সেই এক্সেস গ্লুকোজ তোমার গ্লাইকোজেন হিসাবে তোমার লিভারে জমা হয়। এবার এর থেকেও এক্সেস পরিমাণ যখন হয়, এর থেকেও যখন এক্সেস পরিমাণ গ্লুকোজ হয়, তখন এটা কি হয় লিভারে বা অ্যাডিপোজ টিস্যুতে কি হয়, গ্লুকোজ অ্যাডিপোজ টিস্যুতে অ্যাডিপোজ অ্যাডিপোজ টিস্যুতে তোমার ফ্যাট হিসাবে জমা হয়। এই পদ্ধতিকে কি বলা হয়? এই পদ্ধতিকে বলা হয় লিপোজেনেসিস। লিপোজেনেসিস। ঠিক আছে? আবার তোমার এই ফ্যাট যখন গ্লুকোজে পরিণত হয়, ব্যাক করে মানে ব্যাক প্রসেস যখন হয়, এই ফ্যাট থেকে যখন আবার তোমার গ্লুকোজে পরিণত হয়ে যায়, একে কি বলা হয়? লিপোজেনোলাইসিস। কি হয়ে যাবে? লিপোজেনোলাইসিস। তাহলে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কিছু বলার থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের এইখানে যেগুলো করানো হচ্ছে, সেগুলো এক্সাম ওরিয়েন্টেড করানো হচ্ছে। যদি এর থেকেও তোমাদের আরো ডিটেলসে জানার প্রয়োজন হয়, তাহলে আমাদের 1 নভেম্বর থেকে কোর্স স্টার্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারে। সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। নিচে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। চলো, ততক্ষণের জন্য টাটা।